আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর অর্থ বুঝে বাক্য লিখি তৃতীয় অধ্যায়ে যেটা আছে সেই সম্পর্কে পড়বো। এখানে ব্যাকরণের অনেকগুলো অংশ তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন পরিচ্ছেদে এটা ভাগ করা আছে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। শব্দের শ্রেণী ও বাক্যের শ্রেণী যেটা আছে সেটা দিয়ে আমরা শুরু করি। সাধারণত শব্দের শ্রেণী বলতে আমরা শ্রেণী বিভাগের মধ্যে বাক্যের শব্দগুলোকে বুঝি, যেমন বিশেষ্য পদ, সর্বনাম পদ, বিশেষণ পদ, ক্রিয়াপদ, ক্রিয়া বিশেষণ পদ, তারপর অনুসর্গ, যোজক, আবেগ। এই 8টি শ্রেণীতে আমরা ভাগ করেছি। এই 8টি শ্রেণী সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। যেমন যদি আমরা বলি বিশেষ্য পদ, তাহলে বিশেষ্য পদ কি? যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সেটা হচ্ছে বিশেষ্য পদ। কোনো কিছু বলতে কি বোঝাচ্ছে? যেমন বস্তু, প্রাণী, স্থান, তারপরে কোনো গুণের নাম, ধারণা, এগুলো যখন বোঝাবে, যেমন নজরুল, তারপরে বাঘ, ঢাকা, ভোজন, এই ধরনের যখন বোঝাবে তখন সেটা হবে বিশেষ্য পদ। আর বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হবে সেটা হচ্ছে সর্বনাম পদ। তাহলে বিশেষ্য পদ আমরা শুনলাম। বিশেষ্য পদ কি? যে শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, ধারণা ও গুণের নাম বোঝায় সেটা হচ্ছে বিশেষ্য। আর সর্বনাম কি? বিশেষ্যর বদলে বা বাক্যে যে শব্দ বসে সেগুলোকে বলে সর্বনাম। যেমন আমি নজরুল বললাম, ওইখানে নজরুলের ক্ষেত্রে আমরা যখন সর্বনাম ব্যবহার করব তখন তিনি হবে বা তার হবে বা সে হবে, এরকম। তাহলে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে আমরা কি বলি? সর্বনাম পদ। পদটা তো আসলে শব্দ। একটা বাক্যের মধ্যে যতগুলো শব্দ থাকবে প্রত্যেকটা শব্দই হচ্ছে এক একটা পদ। তাহলে এখানে উদাহরণ দিচ্ছে, মনিরা দাবা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে, তার জন্য স্কুলের সবাই গর্বিত। এখানে দ্বিতীয় বাক্যে তার, প্রথম বাক্যে মনিরাকে বোঝাচ্ছে, তাইলে এখানে তার কি? তার হচ্ছে একটি সর্বনাম। এরপরে দেখো বলতেছে বিশেষণ পদ, যে সব শব্দ দিয়ে বিশেষ্য ও সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝায়। তার মানে কি? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এই 5টা বিষয় যখন বোঝাবে কোন পদের? বিশেষ্য পদ বা সর্বনাম পদের, তখন সেটা হয়ে যাবে বিশেষণ পদ। যেমন সুন্দর ফুল, বাজে কথা, 50 টাকা, হাজার সমস্যা, তাজা মাছ, এখানে মাছের অবস্থা বোঝাচ্ছে। হ্যাঁ, হাজার সমস্যা পরিমাণ বোঝাচ্ছে, 50 টাকা এটা সংখ্যা বোঝাচ্ছে, 50 কত টাকা বা টাকার পরিমাণ বোঝাচ্ছে। বাজে কথা গুণ, দোষ বোঝাচ্ছে। সুন্দর ফুল গুণ বোঝাচ্ছে। এরকম বিশেষ্য বা সর্বনামের যখন দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝাবে তখন সেটা বিশেষণ পদ হয়ে যাবে। এরপর বলতেছে ক্রিয়া। ক্রিয়াটা কি? ক্রিয়া হচ্ছে যে কাজ করবে বা যার দ্বারা কাজ সম্পাদিত হবে সেই হচ্ছে ক্রিয়া। এখন কাজটা করে কে? কর্তাই তো কাজটা করে। যে কাজ করে সেই তো ক্রিয়া, তাই তো? বাক্যের উদ্দেশ্য বা কর্তা কি করে, কর্তার দ্বারা কি ঘটে, মানে কর্তা যা করে তাই হচ্ছে ক্রিয়া। ঠিক আছে? তাহলে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াকে আবার 2 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। তার মানে এখানে ঠিকমতো বোঝা যাচ্ছে না। ভাব সম্পূর্ণ হয় মানে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পায়। যে ক্রিয়াটা দিয়ে বাক্যটা সম্পূর্ণ হয়ে যাবে, মানে আমরা শুনেই বুঝে ফেলবো যে বাক্যটা সম্পূর্ণ বাক্য। যেমন এখানে বলছে সে পড়ছে, আমি বলতে পারি রনি বই পড়ছে। বাক্যটা দিয়ে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পাচ্ছে, তখন সেটা কি হবে? সমাপিকা ক্রিয়া। এই বাক্য দিয়ে ভাব সম্পূর্ণ প্রকাশ পায়। ভাব বলতে মনের ভাব। আর যেটা দিয়ে ভাব সম্পূর্ণ প্রকাশ পায় না সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যেমন সে পড়লে, তারপরে কিন্তু আমাদের শোনার আকাঙ্ক্ষা থাকছে যে সে পড়লে তারপর কি হবে? সে পড়লে ভালো করবে, বা সে পড়লে প্রথম হবে, বা সে পড়লে আমি তাকে পুরস্কার দেব। এরকম অনেক শব্দ আমরা এর সাথে যোগ করে বাক্য তৈরি করতে পারি। তাহলে এখানে পড়লে ক্রিয়াটা হচ্ছে ভাব সম্পূর্ণ না হওয়ার কারণে সেটা অসমাপিকা ক্রিয়া হয়ে যাচ্ছে। সমাপিকা ক্রিয়া দিয়ে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায়, আর অসমাপিকা ক্রিয়া দিয়ে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় না। মনে রাখবো, অসমাপিকা ক্রিয়ার বিভক্তি থাকে 3টা, ইয়া, এ, ইলেলে, ইতেতে। এরপরে বলতেছে ক্রিয়া বিশেষণ। যে শব্দ ক্রিয়ার অবস্থা, সময় নির্দেশ করে। ক্রিয়া বিশেষণের কাজ কি? অবস্থা নির্দেশ করা, ক্রিয়ার অবস্থা বা সময় নির্দেশ করা। যেমন ছেলেটি দৌড়ায়, এটা কিন্তু একটা বাক্য হয়। যখন আমি বলতেছি ছেলেটি দ্রুত দৌড়ায়,
তাহলে এই দ্রুত কিন্তু এখানে ক্রিয়া বিশেষণ হয়ে যাচ্ছে। তার মানে কি, এটা ছেলেটা ওই যে অবস্থা কিভাবে দৌড়াচ্ছে সেটা নির্ধারণ করে দিচ্ছে। আবার বলছে মেয়েটি সকালে গান করে। কোন সময় গান করে? সকালে। তার মানে ক্রিয়া বিশেষণ আমরা কি দিয়ে ধরবো? অবস্থা বা সময় দিয়ে আমরা ক্রিয়া বিশেষণ ধরবো। ক্রিয়ার সঙ্গে যখন অবস্থা কোনো বা সময় নির্দেশ থাকবে তখন সেটা ক্রিয়া বিশেষণ হয়ে যাবে। অনুসর্গ কি বলছে? বিশেষ সর্বনামের পরে বসে বাক্যের অন্য শব্দের সঙ্গে সম্পর্ক তৈরি করে। অনুসর্গ হচ্ছে স্বাধীন, কিন্তু হ্যাঁ, অনুসর্গ স্বাধীন, সে নিজের মতো বসতে পারে। তাহলে অনুসর্গ কি করছে? বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসছে, বসে অন্য যে শব্দ থাকতেছে সেগুলোর সঙ্গে সম্পর্ক তৈরি করছে। তাহলে অনুসর্গ কি? শব্দের পরে বসে। মনে থাকবে, অনুসর্গ কোথায় বসে? শব্দের পরে বসে। যেমন সে কাজ ছাড়া কিছুই বোঝে না, এই যে এখানে ছাড়া ব্যবহার করা হয়েছে, ছাড়া হচ্ছে অনুসর্গ। তারপর বলতেছে কোন পর্যন্ত পড়েছো, এখানে পর্যন্ত হচ্ছে অনুসর্গ। তাহলে অনুসর্গ কোথায় বসতেছে? বিশেষ্য পদ বা সর্বনাম পদের পরে বসতেছে, বসে অন্য শব্দের সঙ্গে সম্পর্ক তৈরি করতেছে। এরপরে বলতেছে যোজক। যোজকও অনুসর্গেরই একটা অংশ। বলতেছে শব্দ বা বাক্যের অংশকে যুক্ত করে যেসব শব্দ, সেগুলোকে যোজক বলে। একটা শব্দ বা একটা বাক্যের অংশকে যুক্ত করবে, একটা শব্দকেও যুক্ত করতে পারে বা একটা বাক্যকেও যুক্ত করতে পারে। যেমন লাল বা নীল কলমটি আনো, মানে একটা আনলেই হবে, লাল বা নীল। আবার বলছে জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে আনো। এই যে এখানে মাঝখানে এবং ব্যবহার করলো, দুইটা বাক্যের মধ্যে এটা ব্যবহার হলো। লাল বা নীল এটা শব্দের মধ্যে ব্যবহার হলো। তাহলে যোজক কী হবে? শব্দ বা বাক্যের অংশকে যুক্ত করবে। যোজকের কাজ হচ্ছে শব্দ বা বাক্যের অংশকে যুক্ত করা। যোজকও কিন্তু এক ধরনের অনুসর্গ আমরা বলতে পারি। এরপর বলতেছে আবেগ। মনের ভাব বা আবেগকে প্রকাশ করা হয় যেসব শব্দ দিয়ে। যেমন আমি আবেগসূচক কথা যখন বলবো, বলবো বাহ পাখিটা কি চমৎকার। তারপর বলবো উফ তোমাকে নিয়ে আর পারি না। বা বলবো ইস, হ্যাঁ এই যে উফ, এরকম আহা। তার মানে কি, যেই বাক্যের আগে বা যেই শব্দের আগে আমরা মনের ভাব প্রকাশ করার জন্য আশ্চর্যবোধক চিহ্ন, এটাকে আমরা আবেগসূচক চিহ্ন বলি, এই চিহ্ন ব্যবহার করব বা এই ধরনের শব্দ ব্যবহার করব, আহ উফ ইস, তখন কী হবে? সেটা আবেগবাচক বাক্য হয়ে যাবে, আবেগ শব্দ বলবো আমরা সেটাকে। তাহলে আমরা মোটামুটি এখানে কি জানলাম? এখানে আমরা জানলাম শব্দের শ্রেণী। হ্যাঁ, শব্দের শ্রেণী, বাক্যের শ্রেণীর মধ্যে আমাদের ভাগ দেখিয়েছে বিশেষ্য থেকে আবেগ পর্যন্ত মোট 8টা ভাগ। এই 8টা ভাগ যারা ভালো করে বুঝবে তাদের কিন্তু পরের অংশটুকু বুঝতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তাদের পরের অংশটুকু বুঝতে কোনো সমস্যা হবে না, পরের অংশটুকু তারা সহসাই বুঝতে পারবে। তাহলে আমাদের এর পরের অংশে আছে শ্রেণী অনুযায়ী শব্দ আলাদা করি। আমাদের কি করতে হবে? যে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, আবেগ, এই 8টির শ্রেণীকে চিহ্নিত করতে হবে। করে কোনটা বিশেষ্য সেটা আলাদা করতে হবে, কোনটা সর্বনাম সেটা আলাদা করতে হবে, কোনটা বিশেষণ, ক্রিয়া বিশেষণ এগুলো আলাদা করতে হবে। এখানে দেখো একটা অনুচ্ছেদ দিয়ে দিয়েছে, একটা অনুচ্ছেদ বা একটা লেখা দিয়েছে। এই লেখা থেকে তোমাদেরকে বের করতে হবে কোনটা বিশেষ শব্দ, কোনটা সর্বনাম, কোনটা বিশেষণ, কোনটা ক্রিয়া বিশেষণ, এগুলো বের করতে হবে। যারা উপরের অংশটুকু বুঝতে পেরেছো তারা নিশ্চয়ই এটা বের করতে পারবে। ঠিক আছে? এখানে একটা ছোট্ট গল্প দিয়ে দিয়েছে কক্সবাজার সম্পর্কে। হ্যাঁ, তাহলে আমাদের এটা পড়লে আমরা এই অংশটুকু পূরণ করে ফেলবো সবাই বাসায়। এরপরে বলতেছে আমরা আগের পৃষ্ঠায় এগুলো পূরণ করলাম। কোনগুলো? বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, এগুলো যে দেখলাম, এই যে এখানে আমরা পূরণ করব। বিশেষ্যর ঘরে, সর্বনামের ঘরে, বিশেষণের ঘরে, ক্রিয়ার ঘরে, ক্রিয়া বিশেষণের ঘরে, এগুলো তোমরা করে কমেন্ট বক্সে দিবা, তাহলে আমি দেখব সবার সঠিক হয়েছে কিনা। ঠিক আছে? এটা আর আমি এখানে তোমাদের করে দেখাইনি। এরপরে আমরা বাক্যের শ্রেণীবিভাগে যাব। বাক্যের শ্রেণীবিভাগে যাওয়ার আগে আমাদের বাক্য সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তাহলে আমরা বাক্য নিয়ে আগে বাক্যের সংজ্ঞাটা জানবো। বাক্য নিয়ে বাক্যের শ্রেণীবিভাগ পড়ার আগে বাক্যের সংজ্ঞাটা আগে জানবো। বাক্যটা আসলে কি? আগে আমরা যখন ব্যাকরণ পড়া শুরু করি তখন আমাদের 4টা ভাগ করতে হয় ব্যাকরণের 4টা আলোচ্য বিষয়। একটা হচ্ছে ধ্বনি, একটা হচ্ছে শব্দ, একটা হচ্ছে বাক্য, আর একটা হচ্ছে অর্থ। তাহলে বাক্য
বাক্যের সংজ্ঞা যদি আমরা না জানি তাহলে কিন্তু বাক্যের শ্রেণী বিভাগে গেলে তখন আমাদের জন্য সমস্যা হবে। এই জন্য আমাদের বাক্যের সংজ্ঞাটা আগে জেনে নিতে হবে। বলতেছে যে যে সুবিন্যস্ত পদ সমষ্টি, মানে সাজানো ভাবে, সুবিন্যস্ত অর্থ সুন্দর বিন্যাস করে সাজানো, যেসব পদ সমষ্টি কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে। তাহলে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে যখন অর্থপূর্ণভাবে প্রকাশ পায় তখনই তাকে বাক্য বলা হয়। এখন দেখো, বাক্য যদি আমরা সংজ্ঞা সহ পড়ি এবং সংজ্ঞা সহ আমরা বাক্যের বিশ্লেষণে যাই তাহলে কিন্তু আমাদের জন্য পড়তে সুবিধা হবে। তাহলে আমরা এখন যেটা পড়ব সেটা হচ্ছে বাক্যের প্রকারভেদে আমরা যাচ্ছি। বলতেছে যে এখানে তোমার বাক্যের যে শ্রেণী বিভাগ পড়বো আমরা, কয়েকটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা বলছে বিবৃতিমূলক বাক্য, একটা বলছে প্রশ্নবোধক বাক্য, একটা হচ্ছে বিষয়সূচক বাক্য, একটা ইচ্ছাসূচক বাক্য, একটা আদেশবাচক বাক্য। হ্যাঁ, তাহলে এখন এগুলো পড়ার আগে আমরা কি জানলাম? আমরা বাক্যের সংজ্ঞা সম্পর্কে জানলাম। আরেকবার তোমরা বাক্যের সংজ্ঞাটা শোনো। বলতেছে যে সুবিন্যস্ত পদ সমষ্টির দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়। যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা মানে বক্তা যে কথা বলছে, বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, সেটাই হচ্ছে বাক্য। তাহলে চলো আমরা বাক্যের শ্রেণী বিভাগ শুরু করি। তাহলে বাক্যের শ্রেণী বিভাগে আমরা পাচ্ছি কি, যে ভাব প্রকাশের দিক থেকে কয় ভাগে ভাগ করা যায়? বাক্যকে 4 ভাগে ভাগ করা যায়। যেমন হচ্ছে বিবৃতিমূলক বাক্য, প্রশ্নবাচক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য, আবেগবাচক বাক্য। হ্যাঁ, বিবৃতিমূলক বাক্য কোনটা? সাধারণভাবে যেটা বিবরণ প্রকাশ পায়। যেমন রনি বই পড়ে, মনি গান গায়, সে প্রতিদিন স্কুলে যায়, পূর্ব দিকে সূর্য ওঠে। এই বাক্যগুলো বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্যের কিন্তু আবার 2টা ভাগ থাকে, একটা হচ্ছে হ্যাঁ বোধক আর একটা হচ্ছে না বোধক। বলছে যে সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় যখন, তখন সেটা বিবৃতিমূলক বাক্য। যেমন একটি পাখি আমাদের কাঁঠাল গাছে বাসা বেঁধেছে, এটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। যদি আমি বলি একটি পাখি আমাদের কাঁঠাল গাছে বাসা বাঁধেনি, তখন এটা না বোধক হয়ে যাবে। হ্যাঁ, বিবৃতিমূলকের 2টা হয়, একটা হ্যাঁ বোধক হয়, একটা না বোধক হয়। যেমন মনি স্কুলে যাবে, মনি স্কুলে যাবে না, এরকম। এবার প্রশ্নবাচক বাক্য তো আমরা মোটামুটি জানি, বক্তা কারো কাছে থেকে কিছু জানার জন্য যে ধরনের বাক্য বলে। মানে প্রশ্নসূচক বাক্য, যেমন তোমার নাম কি, তুমি কোন স্কুলে পড়ো, বা তোমার বাবার নাম কি। একটা বাক্যের শেষে যখন প্রশ্নবোধক চিহ্ন থাকে তখনই সেটা প্রশ্নবাচক বাক্য হয়ে যায়। যেমন এখানে বলছে কোন পাখি তোমাদের কাঁঠাল গাছে বাসা বেঁধেছে। কোন পাখি? পাখিটার নাম কি? দোয়েল পাখি না শ্যামা পাখি না ময়না পাখি না টিয়া পাখি? প্রশ্ন করছে। তাহলে প্রশ্নবাচক বাক্যে আমরা কি পাচ্ছি? এ ধরনের শব্দগুলো পাচ্ছি। এরপরে বলছে অনুজ্ঞাবাচক বাক্য। অনুজ্ঞাতে কি আসবে? আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা, তারপরে হচ্ছে অনুনয়, বিনয়, এরকম। যেমন উঠে দাঁড়াও, আমি বললাম ভিতরে আসো, আল্লাহ তোমার মঙ্গল করুক। এখানে বলছে কাঁঠাল গাছে একটি হাঁড়ি বেঁধে দাও, তার মানে কি? এটা আদেশ দিচ্ছে, হাঁড়ি বেঁধে দাও। হ্যাঁ, তাহলে দেখো, আমরা যখন আদেশমূলক বাক্য পাবো, নিষেধমূলক বাক্য পাবো, যেমন রোদে ঘোরাফেরা করো না, এটা নিষেধ করছে। হ্যাঁ, বৃষ্টিতে ভিজো না, এরকম। প্রার্থনা বলছে আল্লাহ তোমার মঙ্গল করুক, এগুলো কি হবে? এগুলো হবে হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য। তাহলে অনুজ্ঞাবাচক বাক্যের মধ্যে আমরা কি কি পাচ্ছি? তোমার মঙ্গল হোক, ঈশ্বর তোমার মঙ্গল করুক, পরীক্ষায় জয়ী হও, এই ধরনের আরো 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 অনেক ধরনের বাক্য। তাহলে অনুজ্ঞাবাচক বাক্যের পরে এইবার আসছে আবেগবাচক বাক্য। বলছে যে কোনো কিছু দেখে বা শুনে অবাক হওয়া। অবাক হয়ে যখন আমরা মনের ভাব প্রকাশ করি, কথা বলি, যে ধরনের বাক্য আসে তখনই সেটা আবেগবাচক বাক্য। ঠিক আছে? যেমন বলতেছে কি সুন্দর দেখতে সেই পাখিটা, এই যে কি সুন্দর বললাম, কি সুন্দরের পরে কিন্তু এই যে মনের ভাবটা, আবেগটা প্রকাশ করলাম। দেখো এখানে পাখিটার পরে একটা আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে আবেগবাচক বাক্যে আমাদের কি আসবে? আশ্চর্যবোধক চিহ্ন আসবে। মোটামুটি এই হচ্ছে আজকে আমাদের পড়া। পরবর্তীতে আরো আরেকটা ব্যাকরণের ক্লাস নিয়ে, পরের অংশ নিয়ে চলে আসব। সবাই ক্লাসটা দেখবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এবং তোমাদের কোনো সমস্যা কি লাগবে, কোনটা তোমাদের বুঝিয়ে দিতে হবে, এ ধরনের কোনো তথ্য থাকলে আমার চ্যানেলে তোমরা কমেন্ট করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।